হ্যালো বন্ধুরা, রাতের শেষ অতিথি থেকে আমি শুভ চলে এসেছি আবারও একটা রহস্য ও রোমাঞ্চকর কাহিনী নিয়ে তোমাদের কাছে। এবারের কাহিনীর শিরোনাম অন্তর্ধানী অশুভ শক্তি। কাহিনীর সারাংশ: এটি একটি প্রাচীন শহরের কাহিনী, যেখানে এক সময় একটি ভয়ঙ্কর তান্ত্রিক গোষ্ঠী তাদের অশুভ শক্তির সাধনা শুরু করেছিল। গোষ্ঠীর সদস্যরা বিশ্বাস করত যে তারা মহাকালী নামে একটি অশুভ দেবীকে ডাকতে সক্ষম, যা কিনা পৃথিবীকে শাসন করবে। তবে তাদের এই শক্তির সাধনা ভয়ানক অভিশাপে পরিণত হয়। একসময় তাদের সকলের রহস্যজনকভাবে অন্তর্ধান ঘটে, কিন্তু তাদের কর্মের পরিণতি আজও পৃথিবীকে গ্রাস করে চলেছে। প্রথম অধ্যায়: গোপন অভিশাপ। শহরের প্রাচীনতম জায়গাটির এক কোণে দাঁড়িয়ে থাকা বিশাল বাড়িটি একসময় এক অন্ধকার তান্ত্রিক গোষ্ঠীর আচার অনুষ্ঠানের স্থান ছিল। এই গোষ্ঠী পৃথিবীর এক প্রাচীন অশুভ শক্তিকে ডাকার জন্য তন্ত্র সাধনা করত। তাদের বিশ্বাস ছিল তারা মহাকালী নামক একটি অশুভ দেবীকে ডাকতে পারবে এবং তার মাধ্যমে পৃথিবীকে এক নতুন রূপে প্রতিষ্ঠা করবে। তবে তাদের এই সাধনা ভয়ানক বিপদ ডেকে আনে। কিছুদিন পর তারা একটি ভুল পদ্ধতিতে মহাকালীকে ডাকতে গিয়ে এক বিশাল বিপর্যয়ের মুখোমুখি হয়। সেই রাতেই অদ্ভুত ঘটনার সূত্রপাত ঘটে। গোষ্ঠীর সদস্যরা একে একে অন্তর্ধান হতে থাকে, যেন তারা পৃথিবী থেকে উধাও হয়ে গেছে। সেই ঘটনার পর বাড়িটি একেবারে শূন্য হয়ে যায়। তবে সেই দিনের পর থেকে চারপাশে নাকি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। শহরের মানুষজন একে একে বাড়িটি ছেড়ে চলে যায়, কারণ তারা জানতো যে বাড়িটির ভেতরে কোনো অশুভ শক্তি বাস করে। যাদের সাহস ছিল তারাও এই বাড়ির কাছে আসতে ভয় পেত, কারণ রাতে অদ্ভুত শব্দ শোনা যেত এবং কেউ কখনোই বাড়ির ভেতরে রাত কাটাতে সাহস পেত না। দ্বিতীয় অধ্যায়: কৌশিকের আগমন। একদিন শহরে আসে এক তরুণ যুবক, কৌশিক, যার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ ছিল সেই পুরানো বাড়িটির প্রতি। শহরের মানুষ যখন বাড়িটির গল্প বলতো, কৌশিক তখন মনস্থির করে যে সে বাড়ির রহস্য উদ্ঘাটন করবেই। সে জানতো যে কোনো মূল্যে সে তার জীবনের রহস্য সন্ধান পাবে। তাই এক রাত কৌশিক বাড়ির দিকে রওনা দেয়। কৌশিক বাড়ির ভেতরে প্রবেশ করে এবং সেখানে একটি পুরানো বই খুঁজে পায়। বইটির পৃষ্ঠাগুলি অত্যন্ত পুরানো ছিল এবং কিছুটা ভেঙে গেছে, কিন্তু তাতে কিছু অক্ষর স্পষ্টভাবে লেখা ছিল। বইটির মধ্যে ছিল অন্ধকার তান্ত্রিক আচার এবং মহাকালী নামে একটি দেবীকে পূজা করার বিধিবিধান। কৌশিক বইটি পড়তে শুরু করে এবং শিখতে থাকে যে ওই তান্ত্রিক গোষ্ঠী মহাকালীকে পৃথিবীতে আনতে চেয়েছিল, তবে তাদের ভুল পদ্ধতির কারণে মহাকালী তার সমস্ত শক্তি নিয়ে
পৃথিবীকে ধ্বংস করার পথে চলে আসে। গোষ্ঠীর সদস্যরা তাদের ভুলস্বরূপ একে একে মৃত্যুবরণ করেছিল এবং তাদের আত্মারা আজও ওই বাড়ির মধ্যেই বন্দী। তৃতীয় অধ্যায়, অশুভ শক্তির আক্রমণ। বইটি পড়তে পড়তে কৌশিক বুঝতে পারে যে শক্তি তার সামনে রয়েছে তা কোনো সাধারণ শক্তি নয়। বাড়ির চারপাশে অদ্ভুত শক্তির উপস্থিতি সে অনুভব করতে থাকে। একসময় বাড়ির ভিতরে আস্তে আস্তে ভয়ঙ্কর কণ্ঠস্বর শোনা যায়। দেওয়ালে অদ্ভুত অক্ষর আঁকা থাকতে শুরু করে, আর অন্ধকার ছায়া প্রায়শই ঘুরতে থাকে। কৌশিক বুঝতে পারে সে যা কিছু জাগিয়ে তুলেছে তা পৃথিবীকে ধ্বংস করতে চাইছে। কৌশিক রাগে এবং আতঙ্কে ভরা অবস্থায় বুঝতে পারে সে এক বিপজ্জনক পথের দিকে চলে গেছে। এখন একমাত্র উপায় হলো এই অশুভ শক্তিকে পরাস্ত করা, কিন্তু সে জানে না কিভাবে। একদিন সে প্রাচীন শহরের প্রাচীন তান্ত্রিক রঘব বাবার কাছে সাহায্য চায়। রঘব বাবা জানেন যে পৃথিবীতে কোনো এক অশুভ শক্তি বেঁচে আছে যা কোনো মানুষকে শান্তিতে থাকতে দেবে না। চতুর্থ অধ্যায়, তান্ত্রিকের সাহায্য। রঘব বাবা কৌশিককে একটি বিশেষ তন্ত্রমন্ত্র শিখিয়ে দেন, যার মাধ্যমে মহাকালীকে পরাস্ত করা সম্ভব হবে। তবে ওই তন্ত্রটি ব্যবহার করতে গেলে কৌশিককে আত্মত্যাগ করতে হবে, কারণ মহাকালী যে শক্তি ধারণ করেছে তা পৃথিবীকে একেবারে গিলে ফেলতে পারে। রঘব বাবা কৌশিককে সতর্ক করে দেন, তুমি যদি এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে চাও তবে তোমার আত্মবিশ্বাস ও সাহস খুবই গুরুত্বপূর্ণ। তান্ত্রিক আচারটি সম্পন্ন করতে গেলে কৌশিককে এক গভীর জঙ্গলে যেতে হবে, যেখানে সব অশুভ শক্তির মূল রয়েছে। সে জানত একমাত্র এই আচারটি সম্পন্ন করতে পারলেই সে মহাকালীকে পরাস্ত করতে পারবে। তবে এই আচারটি অত্যন্ত বিপজ্জনক ছিল। পঞ্চম অধ্যায়, জঙ্গলের পথযাত্রা। কৌশিক এবং রঘব বাবা একসাথে গভীর জঙ্গলে পৌঁছায়। সেখানে তারা তন্ত্রমন্ত্রের মাধ্যমে মহাকালীকে শান্ত করার প্রস্তুতি নেয়। রাতের অন্ধকারে চারপাশে অদ্ভুত বাতাস বইতে থাকে এবং আকাশে মেঘ জমতে থাকে। কৌশিক বুঝতে পারে তার যাত্রা একেবারে চূড়ান্ত মুহূর্তে পৌঁছেছে। রঘব বাবা বলেন, তুমি যদি ভুল করো তবে মহাকালী পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। এই আচারটি এমন এক তন্ত্র যা পৃথিবীকে আবার জীবন্ত করবে, নয়তোবা মেরে ফেলবে। কৌশিক সাহসের সাথে মন্ত্র পড়তে শুরু করে। কৌশিক যতই মন্ত্র পাঠ করতে থাকে ততই চারপাশে অদ্ভুত শক্তির অনুভূতি বৃদ্ধি পেতে থাকে। একসময় মহাকালী তার ভয়ঙ্কর আক্রমণ শুরু করে এবং জঙ্গল কেঁপে ওঠে। ষষ্ঠ অধ্যায়, চূড়ান্ত যুদ্ধ। মহাকালী আক্রমণ শুরু করে। তার অগ্নিশ্বাস এবং ভয়ানক কণ্ঠস্বর
পুরো জঙ্গলকে কাঁপিয়ে তোলে। কৌশিক বুঝতে পারে তাকে শেষ পর্যন্ত লড়াই করতেই হবে। সে তন্ত্রমন্ত্রের সাহায্যে মহাকালীকে প্রতিরোধ করতে থাকে, কিন্তু মহাকালী ক্রমশই তার শক্তি বৃদ্ধি করতে থাকে। রঘব বাবা তখন কৌশিককে বলেন, এটা তোমার শেষ সুযোগ। যদি তুমি এই শক্তিকে পরাস্ত না করতে পারো, তবে পৃথিবী চিরকাল অন্ধকারে ডুবে যাবে। কৌশিক তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করতে থাকে। একসময় সে তন্ত্রের সব শক্তি একত্রিত করে আচারটি সম্পন্ন করতে পারে। ফলে মহাকালী ধীরে ধীরে যেন হারিয়ে যেতে থাকে এবং পৃথিবী শান্ত হয়ে যায়। সপ্তম অধ্যায়, আত্মত্যাগ ও মুক্তি। কৌশিক জানত আচারটি শেষ করতে হলে তাকে আত্মত্যাগ করতে হবে। সে নিজের আত্মাকে পৃথিবীর শৃঙ্খলা বজায় রাখার জন্য বলিদান দেয়। কৌশিকের আত্মা মহাকালীকে পরাস্ত করে এবং পৃথিবী আবার শান্ত হয়ে যায়। তবে কৌশিকের আত্মা যেন কোথাও হারিয়ে যায় এবং তার অস্তিত্ব অন্ধকারে মিলিয়ে যায়। তবে কাহিনীর শেষে কিছু অদ্ভুত ঘটনাও ঘটে। লোকজন জানায় যে মহাকালী আবারও ফিরে আসতে পারে এবং কৌশিকের আত্মা পৃথিবীকে তাই রক্ষা করে চলেছে।